রেকর্ডিং শুরু। আচ্ছা, রেকর্ডিং কি দেখাচ্ছে? তারপর বলো সত্যরঞ্জন। বলো বলো। হ্যালো দাদা, শুনতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ বলো। বলছি অলংকার হচ্ছে বাক্য বাক্য কাব্যকে হয় অলংকার। আর হুম অলংকার হচ্ছে কাব্যের আত্মা হুম পাশ্চাত্য সাহিত্যের দিক থেকে। হুম আর আট পরে বাক্যকে ওই পাশ্চাত্য সাহিত্যে ওই অলংকারে যে বাক্যকে ওদের আট পরে সাজিয়ে গুছিয়ে হুম তাৎপর্য তাৎপর্য মণ্ডিত করে বা প্রকাশ করাটাই হচ্ছে অলংকার। হুম। তো ঠিক আছে, মোটামুটি সবারই ধারণা আছে যে অলংকারটা কি এবং কেমন। তো অলংকার কি? অলংকার হচ্ছে, আচ্ছা মাইকটা অফ করো। অলংকার বা অলংকার, দরজা চাপাই দে, চাপাই দে, জায়গা ডিস্টার্ব হয়ে থাকলে দরজাটা চাপাই দে। হুম হুম। তো সংস্কৃতে যেটা আছে, আচ্ছা আরেকটা প্রশ্ন জিজ্ঞাসা করে নিই। সেটা হচ্ছে কে জানো বলো তো, উত্তর কি জানো যে অলংকারবাদ। কিন্তু আমরা তো এখানে পাই ধ্বনিবাদ পাই, রসবাদ পাই, চিত্রকাব্য পাই, চিত্তবাদ পাই, বিভিন্ন মতবাদ পাই। কিন্তু এর নাম অলংকারবাদ হলো কেন? এটা কে জানো বলো, কেন এর নাম অলংকারবাদ হলো? সবাই সব অলংকারিকরা হচ্ছে শব্দ অর্থ নিয়ে আলোচনা করেছে। না, এই জন্য নয়। মানে সবগুলো বাদেরই উদ্দেশ্য হুম। কাব্যের সৌন্দর্যটাকে খোঁজা। কিন্তু এর তো শেষ মতবাদ পাই রসবাদ। সমস্ত কিছুর মতবাদ যেটা সমাপ্তিতে পাই একদম শেষ পর্যন্ত, সেটা কিন্তু রসবাদেই গিয়ে থাকে। তো রসবাদের নাম হলো না কেন, অলংকারবাদ হলো কেন? যেহেতু অলংকার বাদ দিয়ে জিনিসটা শুরু হয়েছিল, তারপরে মানে এর মধ্যে এগোতে এগোতে আমরা রসবাদকে পাই, এই জন্যই হয়তো আমরা অলংকার বাদ নামটাই মানে রেখেছি। আর সেটাও একটা এখানে কারণ। মূলত হ্যাঁ বলো। মানে এতদিন ধরে যে আলোচনাটা চলছিল যে অলংকারবাদ বলতে এরা মূলত সৌন্দর্য খোঁজার চেষ্টা করছিল। এবার কেউ কেউ ধ্বনি ধ্বনি দিয়ে সৌন্দর্যকে খোঁজার চেষ্টা করেছে, কিন্তু এই আলংকারিকরা মূলত অলংকারকে প্রাধান্য দিয়েছে। যে বহিরের বাইরে একটা কবিতা বা একটা লাইনের যে পংক্তির যে বাইরের অংশ, তার যে বাক্যের যে শব্দ বিন্যাস এবং শব্দের যে গঠনগত তাৎপর্য, সেটাকে মূলত গুরুত্ব দিয়েছে। এছাড়াও যে শব্দের অন্তর্নিহিত অর্থকেও এরা প্রাধান্য দিয়েছে। মানে তার এই জন্য বাক্যের যে শরীর, মানে কবিতার যে শরীর, একটা কোনো পংক্তির যে শরীর, এটাকে মূলত স্ট্রাকচারটাকে মূলত এটা বেশি করে প্রাধান্য দিচ্ছে, তাই জন্য এটা আলংকারিক হুম। অলংকার। তো যাই হোক, এটাও একটা কারণ। এই কারণগুলোর জন্যই এটাকে বা অলংকার শাস্ত্র নাম দেওয়া হয়েছে। এবং অলংকার শাস্ত্র যেটা পাই বা এই ভারতীয় কাব্যতত্ত্ব নামে যেটা পরিচিত, সেটি আমাদের ভারতীয় কাব্যতত্ত্ব বা অলংকারবাদ। এবং এর মধ্যে যেগুলো পাই রীতিবাদ, রসবাদ ইত্যাদি ইত্যাদি। তো এই অলংকার শাস্ত্র আমরা দেখি যে প্রথম প্রথম যে অলংকার শাস্ত্র বা কাব্য জিজ্ঞাসা, তো এটার বিস্তার কিন্তু অধিক বিস্তার। এবং ভামহের যে মতবাদ প্রচার বা প্রসার, মোটামুটি 100 বছর ধরে এই মতবাদ কিন্তু প্রচারিত হয়েছিল বা প্রসার ঘটেছিল। তারপরে উদ্ভট ও রুদ্রট। উদ্ভটই হচ্ছে অলংকারবাদের আহ, সর্বশ্রেষ্ঠ একদম প্রকাশ করে এই উদ্ভট। তো এই অলংকারবাদ যেহেতু অধিক বিস্তার এবং যথেষ্ট প্রভাব বিস্তার করেছিল, এই জন্য অলংকারবাদ নামেই পরিচিত হয়েছে। পরবর্তী ক্ষেত্রে বিভিন্ন মতবাদ পেলেও আমরা কিন্তু এটাকে অলংকারবাদই বলবো বা অলংকারবাদ নিয়ে পরিচিত হয়েছে এই ভারতীয় সাহিত্যে।
আচ্ছা, রেকর্ডিং কি লেখাও আসছে কি? ইউ হ্যাভ ইনস্টল। স্যার আসেনি কিছু। হ্যাঁ না হ্যাঁ, স্যার হচ্ছে আসেনি কিছু। হচ্ছে হচ্ছে, রেকর্ডিং হচ্ছে। তো এই যে অলংকার, এটার যে সংস্কৃত যেটা শব্দ, এবং অলংকার কিন্তু মূলত সংস্কৃত থেকে এসছে এবং আমরা বলছি বাংলায়। তো অলংকারের যে মূল শব্দটা সেটা হচ্ছে অলম। লিখেছি খাতায়, দেখে নিচ্ছি। হুম, সংস্কৃত হচ্ছে অলম, আর অলম শব্দের অর্থ হচ্ছে ভূষণ। অলম বা ভূষণ করা হয় যা দিয়ে, তাই হচ্ছে অলংকার। অলংকার শব্দের ব্যাপক অর্থ হচ্ছে সৌন্দর্য, এবং সংকীর্ণ অর্থ হচ্ছে অনুপ্রাস, উপমা প্রভৃতি বিশিষ্ট অলংকার বস্তু। অলংকার শাস্ত্রের প্রকৃত অর্থ হচ্ছে সৌন্দর্য শাস্ত্র বা কাব্য সৌন্দর্য বা বিজ্ঞান, ইংরেজিতে যাকে বলা যেতে পারে এস্থেটিক অফ পোয়েট্রি। কারণ প্রাচীন আচার্যগণ বাস্তবিকই অলংকার শব্দ সৌন্দর্য অর্থে গ্রহণ করে কাব্যশাস্ত্র বা পোয়েটিক্সের তদ্রূপ সার্থক নামকরণ করেছিলেন। আচ্ছা, তো এই যে সৌন্দর্য, কাব্যের সৌন্দর্য, তো এই সৌন্দর্য কিভাবে হবে সেটা নিয়েই কিন্তু এই অলংকারবাদের প্রবর্তন ঘটে। তো একটি কাব্যকে কিভাবে সুন্দর করা যেতে পারে, যেমন আহ, প্রিয়ব্রতের সুন্দর, মানে তোমার প্রিয় জিনিস কি? তোমার কি প্রিয় জিনিস কি? কবিতা। কবিতা। তো কবিতাটা কেন তোমার প্রিয়? তার মধ্যে আমি একটা মানে অন্যরকম দর্শন পাই, যে দর্শনটা চিত্রকল্প হতে পারে বা শব্দের যে ব্যঞ্জনা হতে পারে, শব্দের বিভিন্ন অর্থ প্রকাশ পায় এবং একটা অন্যরকম চিত্রকল্প থাকে এগুলোর জন্য। তো সেই তেমনই যখন এই ভারতীয় লেখক বা যারা এই অলংকারবাদীরা ছিলেন, শাস্ত্রকাররা ছিলেন, তারা তখন নিজের মনে জিজ্ঞাসা করেছে, এবং যে সংস্কৃত শ্লোককে লক্ষ্য করে জিজ্ঞাসা করেছে, বা এই বাল্মীকির যে শ্লোকটি ছিল সবাই জানো, সেই শ্লোকটি কি? সেটা হচ্ছে মা নিষাদ প্রতিষ্ঠাং তম অগম শাশ্বতী সমা যৎ ক্রুঞ্চ মিথুনাদ একম অবধি কাম মোহিতম। অর্থাৎ, হে নিষাদ, কখনোই তুমি প্রতিষ্ঠিত হতে পারবে না, যেহেতু তুমি কামাসক্ত কঞ্চ দম্পতির একটিকে বধ করেছ। তো এই যে ভাষাটা, তো এই ভাষাটা যখন প্রশ্ন করেছি যে এটার মধ্যে কি আছে, বা কিমিদং ব্যাহত ময়া, কি বললাম, কি তার ভাষা, কি এর অর্থ, এর অর্থটা কি, বা এই কাব্য সম্প্রদায় যে জিজ্ঞাসা করেছে, তো সেখান থেকে কিন্তু এই অলঙ্কারবাদের যে আমরা পাই যে অলঙ্কারবাদ কি, এবং এর বিভিন্ন ভাগগুলো কিন্তু পাই। তো প্রথম যেটা পাই সেটা হচ্ছে অলঙ্কারবাদ। এই অলঙ্কারবাদটা কি? আমরা বিভিন্ন মতবাদও পাই এখানে, যেমন সৌন্দর্যম অলঙ্কার, কাব্যম গ্রাহ্যম অলঙ্কারাত। তো এই সমস্ত মতবাদগুলো পাই, এবং পরবর্তীতে যে সমস্ত মতবাদগুলো পাই সেটা হচ্ছে রীতিবাদ। যেমন কি রীতি বা স্টাইল। রীতি কি? যে সমস্ত রীতিতে কাব্য যদি রচনা করা হয়, বা যে কোনো রীতিতে অনেকগুলো রীতি পাই, বৈদর্ভী, পাঞ্চালী, লাটি। তো এই যে রীতিগুলো আছে, যে রীতিতে কাব্য রচনা করলে সেটা সুন্দর হবে, এবং যে রীতিতে যেমন গুণগুলো পাই, ওজো, মাধুর্য, এই গুণগুলো যে রীতিতে সবগুলো আছে, বা শ্রেষ্ঠ গুণগুলো রয়েছে, সেই রীতিতে যদি কাব্য রচনা করা হয় সেটা কিন্তু অবশ্যই সুন্দর হবে, বা সেই রীতিতে রচনা করলে সেটা সুন্দর হবে। তো সেখান থেকে হচ্ছে রীতিবাদ। এবং অলংকার, কি কি অলংকার, যেমন শব্দ অলংকার, অর্থ অলংকার, সেখান থেকে যদি সেই বিভিন্ন অলংকার ব্যবহার করে যদি কাব্য সুন্দর করা যায়, সেটা হচ্ছে ওই অলংকারবাদে পড়ে গেল। এবং রসবাদ কি? রসবাদ হচ্ছে সাহিত্যে রস কোনো বস্তু নয়। রসটা কি? রস হচ্ছে পাঠকের মানসিক বা তার যে অন্তরের যে বিভিন্ন ভাবটা আছে, তা যখন উদ্দীপিত হয় ওই কাব্য পড়ার পরে, বা কাব্যের যে ভাবটা আছে সেই ভাবটা তার মনে যখন উদ্দীপিত করে মনের ভাবটাকে, তখন যে রসটা হয় সেটা হচ্ছে রসবাদ, সেখান থেকে।
এবং ধ্বনিবাদটা কি? ধ্বনিবাদ হচ্ছে আহ, ধ্বনিবাদটা কি? ধ্বনি হচ্ছে যে বিষয়বস্তু, যে ব্যঞ্জনা, এবং সেখানে কাব্যের অর্থ এবং শব্দ নিজেদের প্রাধান্য পরিত্যাগ করে ব্যঞ্জিত অর্থকে প্রকাশ করে, সেখান থেকে হচ্ছে ধ্বনিবাদ। এবং এই চিত্রকাব্য যেটা আছে, চিত্রকাব্যে কি? চিত্রকাব্যে যেখানে কোনো এই মানসিক উদ্দীপিত অবস্থা বা এরকম কোনো বস্তু থাকে না এখানে, সেখানে কি? সেখানে ছবির মতো কোনো একটা বিষয় থাকে আর কি, সেটা থেকে হচ্ছে চিত্রকাব্য। তো আমাদের মূল যেটা আলোচনা সেটা হচ্ছে অলঙ্কারবাদ। তো আজকে সেটাই আলোচনা করি। তো অলঙ্কারবাদ, এখানে কিন্তু ওই অলঙ্কারবাদীদের মধ্যে যে প্রশ্নগুলো জাগে সেটা কি? সেটা হচ্ছে কীভাবে কাব্য সুন্দর হয়ে ওঠে, তারপরে কাব্যর আত্মা কোথায়, এই সমস্ত কিন্তু, এবং কাব্য কি, এই যে প্রশ্নগুলো ওঠে, সেই প্রশ্নগুলো থেকেই কিন্তু এই অলঙ্কারবাদের শুরু হয়। আচ্ছা দাদা, বলো। বলছিলাম যে কাব্যের আত্মা যখন বলা হচ্ছে, তখন তো কাব্যের আত্মার প্রসঙ্গ করতে গিয়ে তো ধ্বনির প্রসঙ্গ আসছে। হ্যাঁ, তা তো গিয়ে বলছেন যে শব্দ এবং অর্থের যে ব্যাপারটাকে অলংকারিকরা বেশি করে প্রাধান্য দিচ্ছে। তাহলে শব্দকে যখন তারা প্রাধান্য দিচ্ছে, অ্যাকচুয়ালি তারা ধ্বনিকেও অ্যাকসেপ্ট করবে। আবার বলো। মানে যখন আলংকারিক বাদদের মূল স্টেপ হচ্ছে যে তারা অলংকার মানে ধ্বনি, এই শব্দ এবং অর্থকে প্রাধান্য দিচ্ছে। অলংকারের মধ্যে তো দুটো জিনিস পড়ে, শব্দ এবং অর্থ। হুম। এবার শব্দকে যখন তারা প্রাধান্য দিচ্ছে, তাহলে তারা তো ধ্বনিকেও অ্যাকসেপ্ট করবে। এখানে কিন্তু দেখবে যে এই যে আসছে রসবাদ থেকে একদম অলঙ্কারবাদ থেকে রসবাদ পর্যন্ত, এখানে এই যে বিভিন্ন মতবাদগুলো আসছে, সেটা কিন্তু যেমন অলঙ্কারবাদকে এটাকে খণ্ডন করার পরে পেলাম আমরা, কি পেলাম? এই রীতিবাদ পেলাম। রীতিবাদকে খণ্ডন করার পরে রূপবাদ বা বিভিন্ন রূপ সম্পর্কে আলোচনা করেছে বস্তুবাদী, তারপর ধ্বনিবাদ, তারপর রসবাদ। অর্থাৎ এই যে কাব্যের আত্মা, এই প্রশ্নটা যখন জাগছে বা কাব্যের আত্মা খোঁজার চেষ্টা করছে, সেই খুঁজতে 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 কিন্তু এবং শেষে কিন্তু রসবাদটাকে রসকে পেয়েছে। অর্থাৎ রসকেই কিন্তু কাব্যের আত্মা বলেছে। অর্থাৎ এখানে কিন্তু ধ্বনিবাদ বা ধ্বনি বা রীতি বা অলঙ্কার, সেটাকে কিন্তু মানে ইসে করেছে আর কি, কি বলবো এটাকে, সাইড করে দিয়েছে আর কি। রসটাকেই কিন্তু আত্মা বলেছে শেষ পর্যন্ত আর কি। তো এই আত্মার প্রসঙ্গটা আরেকদিন আলোচনা করব। আজকে মূলত এই অলঙ্কার বাদটা আলোচনা করি। তারপর যখন পরপর আসবো আর কি, তখন এই আত্মার প্রসঙ্গটা আলোচনা করব। তারপর এই ধ্বনিবাদ, রসবাদ, এটা সম্পর্কে আলোচনা করব। তো অলঙ্কার বাদটা নিয়ে আলোচনা করছি। তো অলঙ্কার বাদটা প্রথম যিনি আলোচনা করেছেন তার নাম কি? ভামহ, আচার্য ভামহ। ভামহ কি বলেছে? শব্দার্থ সাহিত্য কাব্যম, শব্দ ও অর্থ মিলিত হয়ে হয় কাব্য, তবে শব্দ অর্থ সমগুরুত্ব সম্পন্ন হতে হবে। এটা কিন্তু বলে ভামহ। কিন্তু এই ভামহের যে অনুগামী ছিল, অর্থাৎ উদ্ভট, এই উদ্ভট কিন্তু কাশ্মীর রাজ জয়পীরের সভাকবি ছিলেন। তিনি লিখেছেন ভামহ বিবরণ, কাব্যালঙ্কার গ্রন্থের টিকা রচনা করেছিলেন। এবং এই উদ্ভটই কিন্তু অলঙ্কার শাস্ত্রের প্রবক্তরূপে প্রতিষ্ঠা পেয়েছেন। এবং কাব্যালঙ্কার সারসংগ্রহ গ্রন্থে এই উদ্ভট ভামহের মতবাদকে বিধিবদ্ধ রূপে কিন্তু উপস্থাপন করেছিলেন। এবং এই অলঙ্কারবাদীর যে ভামহ ছিল প্রথম, তিনি কিন্তু বলেছেন কিছু সংস্কৃত লাইন আর কি, সেটা হচ্ছে, ন কান্তমপি নির্ভূষং বিভাতি বনিতা মুখম। প্রেয়সীর মুখ সুন্দর হলেও অলঙ্কার ছাড়া তার সৌন্দর্য ফোটে না। অর্থাৎ তিনি শব্দার্থে অলঙ্করণ বা সৌন্দর্য বিধানের উপর সমাধিক গুরুত্ব দান করেছেন। তেমনি দেখো, আমরা যদি একটা নারীকেই নেই, সে খুব সুন্দর, কিন্তু তখন তাকে যদি সুন্দর করে আরও অলঙ্কার দিয়ে সাজানো যায়, তাকে কিন্তু আরও সুন্দর লাগবে। কিন্তু তার যদি এই নাকের যে নাকফুলটা আছে, সেটা যদি কানে পরানো যায়, বা কপালের ফোঁটাটা যদি থুতনিতে দেওয়া যায়, সেটা কি ভালো লাগবে? সেটা কিন্তু ভালো লাগবে না। তাই এখানেই এই প্রসঙ্গতে চলে আসে রীতির প্রসঙ্গ। অর্থাৎ তোমাকে একটি স্টাইল মেনে বা রীতি মেনে সেটাকে বা সৌন্দর্যকে সাজাতে হবে। এখানেও কিন্তু এই এই বিষয় থেকে রীতির প্রসঙ্গ কিন্তু চলে আসে। অর্থাৎ সেই যে সংস্থান, সেই সংস্থানটা সঠিক হতে হবে।
তুমি একটা অলংকার ব্যবহার করে দিলে তাহলে যে সেটা অলংকার হবে সেটা কিন্তু নয়, সেটা মানানসই হতে হবে এবং তার যে সংস্থান সেই সংস্থানটাকে উপযোগীভাবে উপযুক্তভাবে ব্যবহার করতে হবে, তাহলেই কিন্তু সেটা অলংকার হবে এবং অলংকারটা প্রাধান্য পাবে এবং পাঠকের মনে সৌন্দর্য সৃষ্টি করবে। তারপর এখানে দেখো এখানে কিছু পয়েন্ট আছে এই বইটাতে, এই পয়েন্টগুলো বলি। ভারতের নাট্যশাস্ত্রে উল্লেখিত 10টি গুণের মধ্যে ভামহ কেবল 3টি গুণ মাধুর্য, ওজো, প্রাসাদক গুণের উল্লেখ করেছেন, তবে এগুলিকে তিনি গুণ বলেননি। মাধুর্য এবং ওজোকে তিনি শব্দের ধর্ম এবং প্রসাদ গুণকে অর্থের ধর্ম বলে বিবেচনা করেছেন, ঠিক যেমন অলংকারকে তিনি শব্দ এবং অর্থ উভয়ের ধর্ম বলেছেন। আচ্ছা, ভামহ কতগুলো অলংকারের সংজ্ঞা নির্দেশ করেছেন বলো সব্যসাচী? 43টি স্যার। 43টি অলংকারের সংজ্ঞা নির্দেশ করেছেন এবং তিনি স্বভাবোক্তিকে অলংকার বলে মানেননি। তিনি বক্রোক্তিকে অলংকারের মূল বলে বিবেচনা করেছেন, বক্রোক্তি স্পষ্ট ব্যাখ্যা দিতে পারেননি। রীতির অলংকারিক গুরুত্ব তিনি স্বীকার করেননি। এই যে রীতির গুরুত্ব কিন্তু তিনি স্বীকার করেননি, কিন্তু রীতিবাদে কিন্তু এই সমস্ত কিন্তু গুণগুলো পাই এবং গুণ আছে যে গুণ, এই গুণের আলোচনার প্রসঙ্গে কিন্তু রীতিবাদের উদ্ভব ঘটে। যে গুণটা কি জিনিস, এই গুণটাই কিন্তু রীতি, এই গুণের থেকে রীতিবাদের উদ্ভব ঘটে। তারপরে আচার্য উদ্ভট প্রবর্তিত অলংকারিক অভিমত পাই, যে উদ্ভট ভামহের মতো গুণ এবং অলংকারের মধ্যে কোনো বিবাদ স্বীকার করেননি। এবং রুদ্র হচ্ছে এই অলংকারবাদের শেষ একজন প্রবক্তা। তিনি রুদ্র কি বলছে, শব্দার্থ কাব্যম, অর্থাৎ কি শব্দার্থ কাব্যম, এটার মানে কি? শব্দের অর্থ হচ্ছে কাব্য। অর্থ নিয়ে কাব্য। শব্দের অর্থ হচ্ছে কাব্য। দাঁড়াও শেয়ার করি একটা। সেটা বড় করবো কিভাবে? স্ক্রিন শেয়ার। দেখা যাচ্ছে? হ্যালো, দেখা যায়? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে এবার। বলুন স্যার। ঠিক আছে। হ্যাঁ স্যার, ঠিক আছে এবার। এই আলংকারিকদের যে পরিচয় আছে সেটা কিন্তু ভালো করে মুখস্থ করবে। ভারতের নাট্যশাস্ত্র, ভামহের কাব্যালঙ্কার, দণ্ডির কাব্যদর্শ, এটা কিন্তু মুখস্থ করবে। এখান থেকে প্রশ্ন আসে স্তম্ভ মেলানো। এখানে কাব্য সম্পর্কে আলোচনা করা আছে। সেটা কোথায় গেল? অলংকারবাদ। আলংকারিকদের পরিচয়গুলো আছে, এটা ভালো করে মনে রাখবে, এখান থেকে প্রশ্ন হয়। দাঁড়াও শেষ যদি থাকে কিছু। এ হচ্ছে অলংকারবাদ। তো এখানে কিছু আমরা সংস্কৃত শ্লোক বা উপপাদ পাই। কার মাইকটা অন আছে এটা অফ করে দাও। যেমন ভাবম বলছে কি শব্দার্থ সাহিত্য কাব্যম, দণ্ডী বলেছে কাব্য শোভা করানো ধর্মানো অলঙ্কারান প্রচক্ষতে, বামন বলেছে কাব্যম গ্রাহ্যম অলঙ্কারাত, কাব্য অলঙ্কারের জন্য গ্রাহ্য হয়, বামন বলছে সৌন্দর্যম অলঙ্কার, রুদ্র বলেছে শব্দার্থ কাব্যম।
তো এই যে শ্লোকগুলো আছে সেটা কিন্তু মনে রাখবে যে কে কোনটা দিয়েছিল এবং কি সম্পর্কে দিয়েছিল। এই শ্লোকগুলো হচ্ছে অলংকার সম্পর্কে। যেমন এখানে পাই এই যে মানব দেহের সঙ্গে তুলনা করেছে এই অলংকার এবং মানব দেহকে। তো এটা সম্পর্কে অতুল চন্দ্রগুপ্ত একটা কথা বলেছে, সেটা কি, বাক্যের শব্দ আর অর্থকে আটপৌরে না রেখে সাজসজ্জায় সাজিয়ে দিলেই বাক্য কাব্য হয়ে ওঠে। এই সাজসজ্জার নাম হচ্ছে অলংকার। তো এই সাজসজ্জা করার জন্য অলংকারে কি কি রয়েছে? অলংকারে রয়েছে শব্দালংকার এবং অর্থালংকার। শব্দালংকার এবং অর্থালংকারটা কি? যেমন আমরা পাই ওই শব্দালংকার অনুপ্রাস, বক্রোক্তি, এবং অর্থালংকার হচ্ছে উপমা, রূপক, উৎপ্রেক্ষা ইত্যাদি ইত্যাদি। তো এটা কিন্তু পাই। এবং এই আলোচনায় একটু ওয়েট করো, বের করে নিচ্ছি খাতাটা। এই আলোচনায় কাব্য বিচারের মানদণ্ড রূপে যে একজন আলংকারিক একটি সূত্র প্রদান করেছেন এবং আরেকজন আলংকারিক আরেকটি সূত্র প্রদান করেছেন এবং খণ্ডন করেছেন, সেই খণ্ডনের মধ্য দিয়ে নতুন নতুন আলোচনা পাই। যেমন শব্দার্থ, লক্ষণার্থ, দোষগুণ, অলংকার, রীতি, বক্রোক্তি ও উচিত ধ্বনি, এর পরপরই কিন্তু এই অলংকারবাদকে ধ্বনিবাদ, রীতিবাদ এই সমস্ত পাই। দ্বিতীয় ও তৃতীয় শতকে নাট্যশাস্ত্রের প্রণেতা আচার্য ভরত আবির্ভূত হয়েছিলেন। তার নাট্যশাস্ত্রে অলংকার শাস্ত্রের আদর্শ প্রেরণা জুগিয়েছিল এবং এই আচার্য ভরত থেকে কিন্তু অলংকারবাদের সূচনা হয়েছিল, তাই তাকে আদিগুরু বলা হয়। এই আচার্য ভরতকে কিন্তু আদিগুরু বলা হয়। এবং এই ভামহের কাব্যালঙ্কার গ্রন্থে যে শব্দ পদবাচ্য হয়ে উঠেছিল অলংকার সম্পর্কে, এবং তাই এই আচার্য যে ভরত আছে, ভরতকে বলা হয় অলংকার শাস্ত্রের গোমুখ যদি বলতে পারি আমরা। এবং এই ভামহকে বলা হয় হরিদ্বার। এবং অলংকার শাস্ত্রের পরে যে সমস্ত মতবাদগুলো দেখা যায় সেটা বললাম। তো এই যে মতবাদের ক্ষেত্রে আমরা কিন্তু মানে যদি আসে যে প্রকৃতপক্ষে অলংকারবাদের বলিষ্ঠ প্রতিষ্ঠাতাকে, তাহলে কি বলবো উত্তর? তাহলে কি উত্তর করব? ভরত। ভরত। না, ভরত নয়। অলংকারবাদের প্রথম যিনি উদ্ভট। ঋষি উদ্ভট। তিনি উদ্ভট। তিনি হলেন ভামহ। এবং এবং হচ্ছে বলিষ্ঠ প্রতিষ্ঠাতা সেটা হচ্ছে কিন্তু আমরা উদ্ভট থেকে পাই। উদ্ভট কিন্তু অলংকারবাদকে প্রতিষ্ঠা করেছিলেন, এটা মনে রাখবে। এই অলংকার সম্পর্কে যেটা বলেছেন এখানে, এই কাব্য শোভা করানো, ধর্মানো, অলংকারণ, প্রচক্ষতে, এটা কার মতবাদ? এটা কে দিয়েছেন এই শ্লোকটা? কাব্য শোভা করানো, ধর্মানো, দণ্ডি। অলংকারণ, প্রচক্ষতে, এটা কিন্তু দণ্ডি দিয়েছে। দাঁড়াও। তারপরে এই যে অলংকার শাস্ত্রে মানব দেহের সঙ্গে তুলনা করেছেন, এটা কে তুলনা করেছে অলংকার বাদটাকে? অতুল চন্দ্রগুপ্ত। এটা প্রথম যিনি করেছিল সেটা ভোজদেব মানব দেহের সঙ্গে তুলনা করেছেন। শব্দ এবং অর্থ যে আছে, এই যে একটা মনে করে একটা কবিতা পড়লাম, তার যে শব্দ এবং অর্থকে কিসের সঙ্গে তুলনা করেছে? কাব্যের শরীর। এবং রসকে বলেছে কাব্যের আত্মা। গুণ, যে গুণটা আছে, ওজ, প্রসাদ ও মাধুর্য, এটাকে শৌর্য প্রবৃত্তি ন্যায়, অর্থাৎ এই রীতি সঙ্গে তুলনা করেছেন। বা ওই শৌর্য আর কি, মানে গুণ, তার ভিতরে তোমার ভিতরে কি কি গুণ আছে, বা এটাকে শৌর্য প্রভৃতির সঙ্গে তুলনা করেছেন। দোষসমূহকে তুলনা করেছেন কানোত্তাদির ন্যায়। রীতিকে তুলনা করেছেন অবয়বের সন্নিবেশের সঙ্গে তুলনা করেছেন। অলংকার হচ্ছে কটক ও কুণ্ডলাদির সাদৃশ্যের সঙ্গে তুলনা করেছেন। তো এই যে ভোজদেবও কিন্তু বলেছেন যে অলংকার বলতে অনুপ্রাস, উপমা, রূপক বিশেষ অলংকারগুলিকে বুঝিয়েছেন। অর্থাৎ অলংকারটা কি, যে একটা কাব্যকে সুন্দর করতে হলে বিভিন্ন অলংকার, যেমন কি তার হাইচিল কবিতার একটা লাইন বলো।
তোমার কান্নার সুরে বেতের ফলের মতো তার লাঞ্চক মনে আসে। তো এই যে মতো শব্দ এখানে পাই একটা, এটা কি অলংকার হচ্ছে? কি অলংকার? তোমার কান্নার সুরে উপমা বেতের উপমা ফলের মতো তার লাঞ্চক মনে আসে। উপমা অলংকার। উপমা অলংকার। তো এখানে এই যে তার যে প্রেমিকের যে লাঞ্ছক, সেটাকে কিন্তু তুলনা করেছেন এই চিলের সঙ্গে, সোনালি ডানার চিলের সঙ্গে তুলনা করেছেন, তার চোখের সঙ্গে তুলনা করেছেন। অর্থাৎ এখানে যে সৌন্দর্য বা একটা অলংকার দিয়ে তিনি কিন্তু তার মনের যে ভাব সেটা কিন্তু প্রকাশ করেছেন। তারপরে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কি পাই এখানে লাইন দিয়েছে, হ্যালো, বলো বলো বললে বলো। বলে আমি প্রসঙ্গটা তুলছি। মানে এখানে হ্যাঁ একটি কবিতার লাইন আছে, ভিজে মেঘের দুপুর। হ্যাঁ। আবার অন্যদিকে আছে সোনালী ডানার ছেদ। হুম এই যে বৈপরীত্যটা কেন, মানে মেঘ মানে তো রৌদ্র নেই, স্বাভাবিক, হুম। মানে মানে ন্যাচারাল যেটা বলে। কিন্তু এখানে তো অন্যদিকে আবার হচ্ছে সোনালী ডানার চিল, মানে ডানায়, চিলের ডানায় সোনালী আলো, মানে সূর্যের আলো পড়ছে। তাহলে অ্যাকচুয়ালি এর ফোকাসটা কি ছিল মানে জীবনানন্দের? এটা এখন কবিতা নিয়ে আলোচনা করতে হবে সম্পূর্ণ। অ্যাকচুয়ালি সোনালি ডানার চিল, এটা কিন্তু সোনালি কখন হয়, মানে সোনালি যে রংটা ধরে এটা কখন হয়? তো যখন তার যে প্রখরতা বা এটা হালকা মেঘের ভেতর দিয়ে যেটা আসে, এটাই তো স্বাভাবিক। হুম 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 হুম। আর কিন্তু এখানে বলি যে তো ভিজে মেঘ, তার মানে মেঘটা তো মেঘ তো স্বাভাবিক ভিজে থাকে, জল থাকে যেহেতু। শুধু মেঘ বলতে, হ্যাঁ হ্যাঁ, মানে তার মানে বৃষ্টি হবার প্রবল সম্ভাবনা, আকাশে মেঘটা খুব গাঢ়। হ্যাঁ, এখানে ওই বিপরীত শব্দ, বিপরীত সত্য তো অবশ্যই রয়েছে, বৈপরীত্য দেখিয়েছেন এখানে। তার মনকে, অর্থাৎ এটা কি বলবো এখন সম্পূর্ণটা বলতে গেলে, এটা দেখে তারপরে বলতে এটা হবে। এটা অন্য কোনোদিন বলো, মানে হ্যাঁ, এটা আমি একটু জিজ্ঞাসা। আসলে এখানে তো একজন সুন্দরীর প্রেম যে, সেটাই কিন্তু এখানে প্রকাশ করেছেন। তার প্রেমে পড়ে অনুরূপ, কি বলবো এখানে, দাঁড়াও ১ মিনিট। কবিতাটা বের করে নিচ্ছি, দাঁড়াও। বের করে নিই, দাঁড়াও। হাই চিল, সোনালি ডানার চিল, এই ভিজে মেঘের দুপুরে তুমি আর কেঁদো না কো উড়ে উড়ে ধানসি নদীটির পাশে। তোমার কান্নার সুরে বেতের ফলের মতো তার লাঞ্ছক মনে আসে। অ্যাকচুয়ালি চিল তো চিল কি এখানে যে চিলের যে রূপটা বলেছে, চিল কিন্তু সেটার বিপরীত সম্পূর্ণটাই। কারণ চিল হচ্ছে একটা উগ্র প্রকৃতির একটি পাখি, এবং সে সবসময় শিকারের জন্যই থাকে। তো এখানে হয়তো তার প্রেমিককে শিকারের সঙ্গেই, শিকারীর সঙ্গে তুলনা করেছেন। তারপর হচ্ছে গিয়ে, তারপরে একটি কি লাইন আছে, তারপরে এতে হচ্ছে রাজা রানী রাজকুমারীদের কাহিনীর আভাস, রূপকথার সঙ্গে রাজকুমারী ছেড়ে গেছিল বিরহী রাজকুমারকে। আচ্ছা, তাহলে এটা পরে আলোচনা করতে এই হবে। এই এই এই- হ্যাঁ হ্যাঁ, এই কবিতাটা আমার কাছে খুব ইন্টারেস্টিং কবিতা, আমি পরে হ্যাঁ, দারুণ অসাধারণ কবিতা। একটা কবিতা। জীবনানন্দের প্রত্যেকটি কবিতাই অসাধারণ। এখান থেকে ওই আহ, ভালো করে পড়লে, বিষয়বস্তুগুলো পড়লে ভালো লাগবে, মানে বুঝলে আর কি। কারণ চিল যে আহ, এঁকেছেন এখানে, চিল এবং চিলের প্রকৃতি এবং এই যে চিলের যে রূপটা এখানে এঁকেছেন সেটা সম্পূর্ণই আলাদা, তাই না? অর্থাৎ কিন্তু এখানে এখানে চিল, আমার মনে হয় হ্যাঁ চিলটা ওই দূরত্ব বোঝাতে, মানে চিল তো আসলে একটা লেয়ার বায়ু, মানে অনেকটা দূরে ওড়ে, সাধারণত যে পাখিরা যে হ্যাঁ স্তরে হ্যাঁ হ্যাঁ, ওড়ে, চিল হচ্ছে অনেকটা দূরে। এই যে দূরে। দূরত্বটা বোঝানোর জন্য, আর অন্যদিকে এই ধানসিঁড়িটি নদীর যে স্রোতটা, মানে অ্যাকচুয়ালি টাইমটাকে কিভাবে সময় সময়, মানে রিলেটেবল করছে, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। সময়টাকে রিলেট করেছেন এখানে, অনেক অনেক কিছু এখানে সিগনিফিকেন্স আছে, সেগুলো খুব ইন্টারেস্টিং, মানে পরে এটা। হুম। তো রবীন্দ্রনাথ এখানে এই লাইনটা বলতে চাইলাম
আচ্ছা বলছি। তো রবীন্দ্রনাথ উজ্জয়িনীর প্রথমা প্রিয়ার ছবি আঁকতে গিয়ে বলেছেন, মুখে তার লৌধ্র রেণু লীলাপম হাতে, কর্ণমূলে কুন্দকলি কুরুবক মাথে, তনুদেহে রক্তাম্বর নেবি বন্ধে বাঁধা, চরণে নুপুরখানি বাজে আধা আধা। এই বর্ণনা শোভাবর্ধক অলঙ্কার বা প্রসাধন সামগ্রীর উল্লেখ আছে। কবি প্রিয়ার সুন্দরতম রূপ নিয়ে আত্মপ্রকাশ করেছেন, সুতরাং দেখা যাচ্ছে কাব্যের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য তাকে যার দ্বারা সজ্জিত করা হয় তাই হচ্ছে কাব্যের অলঙ্কার। ওই একই বিষয় আসছে বারবার, যে কাব্যের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য বিভিন্ন অলঙ্কারের যে ব্যবহার করেছেন সেটাই। এই অলঙ্কারের যে অলঙ্কার যে আছে সেটার যখন অতিরিক্ত হয়ে গিয়েছিল, তখন সেই সময়ে সংস্কৃত কাব্যশাস্ত্রে অনেকগুলো লেখা লিখেছিলেন কবিরা। সেটা হচ্ছে যেমন একটা বাণভট্টের কাদম্বরী, হর্ষচরিত, শ্রীহর্ষের নৈষধচরিত প্রভৃতি। এই গ্রন্থগুলো লেখকদের সাহিত্য চর্চনায় অলঙ্কারের প্রকৃষ্ট উদাহরণ। অর্থাৎ শুধু অলঙ্কার ব্যবহার করলেই যে একটি সাহিত্য বিখ্যাত হবে বা তার সাহিত্য মূল্য অপরিসীম হয়ে যাবে সেটা কিন্তু নয়। এটা পরবর্তী ক্ষেত্রে আসে, পরবর্তী ক্ষেত্রে বিভিন্ন পাই যে অলঙ্কার ব্যবহার করতে গিয়ে অনেকগুলো কিন্তু চিত্রকাব্য হয়ে যায়। কেন হয়ে যায়? কারণ তার মধ্যে রস থাকে না, শুধু একটি চিত্রের মতো হয়। সেগুলো ধীরে ধীরে পাবো। তো অলঙ্কারটা হচ্ছে এই বিষয়টি আর কি। এখন বলো কী কী প্রশ্ন আছে বলো, আমি তারপর উত্তর দেওয়ার চেষ্টা করবো, কারণ আরও ভালো হবে তাহলে। কারণ এই রিলেটেডলি এখানে আলোচনা আমি কিছু পাচ্ছি না। এখানে ওই কিছু সংস্কৃত শ্লোক রয়েছে, সেগুলোই পড়েছিলাম, এবং এই কয়েকটা সংস্কৃত শ্লোক যদি ব্যাখ্যা করো বা ভালো করে পড়ো তাহলে এখান থেকে হয়ে যাবে। তারপরের যে আলোচনাগুলো আছে সেটা রীতিবাদ এখানে কিন্তু বিস্তৃতভাবে আলোচনা করা যাবে এখান থেকে। এখন বলো কার কি প্রশ্ন আছে এই অলঙ্কার বাদ থেকে বলো। আরেকটা জিনিস পেলাম এখানে, সেটা হচ্ছে হ্যালো। হ্যাঁ বলো। হ্যাঁ বলছি স্যার, প্রত্যেকের তাহলে আলমগীরের মতামতটা তাহলে বুঝতে হবে ভালো করে। তাহলে ধরো হ্যাঁ বলো। ভারতের ভামহ, উদ্ভট হ্যাঁ হ্যাঁ। অলংকার সম্বন্ধে যা বলেছেন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ বলছি তাহলে, ঠিক আছে। তো এখানে আরেকটা কথা পাচ্ছি, সেটা হচ্ছে অলঙ্কার যথাস্থানে প্রযুক্ত না হলে তা রস সৃষ্টিতে সক্ষম হয় না। রসের পরম উপনিষদ হলো ঔচিত্য। আচ্ছা, ঔচিত্য শব্দের অর্থ কি? রসের পরম উপনিষদ হলো ঔচিত্য। ঔচিত্য শব্দটির অর্থ কি? বলো, কেউ জানো? হ্যালো। না স্যার, জানা নেই স্যার। আচ্ছা, আমার ঔচিত্য স্যার যে জানা নেই। শব্দটি বললো এখানে, রসের পরম উপনিষদ হচ্ছে ঔচিত্য। ঔচিত্য হচ্ছে কি? সঙ্গতি, ন্যায়সঙ্গত বা উপযুক্ত। অর্থাৎ বামন কথিত গুণ অলঙ্কার যুক্ত হলেও কাব্য ঔচিত্যহানি ঘটলে কাব্য কবিতার প্রাণহানি ঘটে। অর্থাৎ আহ, কবি যদি বা লেখক যদি এই ঔচিত্যকে, অর্থাৎ তার যে বাক্যবন্ধ সেটাকে যদি সঙ্গতি বা ন্যায় সঙ্গতভাবে ব্যবহার না করেন, তাহলে কিন্তু এই কাব্য বা কবিতার প্রাণহানি ঘটে। ঔচিত্যবাদী ক্ষেমেন্দ্র, ধ্বনিবাদী আনন্দবর্ধন, রসবাদী অভিনবগুপ্ত প্রত্যেকে ঔচিত্যের কথা স্বীকার করেছেন। অর্থাৎ স্বীকার করতে হবে এখানে। কারণ আমি যদি এখন কথা বলি, কোনো একটা কথা বললাম, যেমন কি বই, ভাত খাচ্ছি, বই, টিভি দেখছে, তো এটা তো একটা কথা হলো না। তো কথাটা কি হতে হবে? সঙ্গতিপূর্ণ, ন্যায়সঙ্গত এবং উপযুক্ত। যদি আমি এই উপযুক্তভাবে কোনো একটা কথা বলি বা সুন্দর করে সাজিয়ে একটা কথা বলি, তাহলে কিন্তু সেটা হবে, সেটার বাক্যর মধ্যে যেমন অর্থ থাকবে, যেমন কোনো ইঙ্গিত থাকবে, সেটা কিন্তু থাকবে। কিন্তু সেই ঔচিত্য যদি ঠিকঠাকভাবে না থাকে তাহলে কিন্তু সেটা অলঙ্কার হবে না। তাই এখানে ওই ক্ষেমেন্দ্র, ধ্বনিবাদী আনন্দবর্ধন, রসবাদী অভিনবগুপ্ত সবাই কিন্তু এই ঔচিত্যকে স্বীকার করেছেন। অভিনবগুপ্তের মতে কটক ও কুণ্ডলাদি যে শৈলের পড়ানো হয় তাতে নিজের চিত্তবৃত্তি বিশেষের ঔচিত্যমূলক বলে চেতনার্থে অলঙ্কৃত হয়। অর্থাৎ কি? কটক ও কুণ্ডলাদি যে শৈলে পড়ানো হয়, অর্থাৎ এই যে অলঙ্কার তুমি যে শৈলী, অর্থাৎ যে কাব্যের লাইনে তুমি ব্যবহার করবে, তাতে নিজের চিত্তবৃত্তি বিশেষের ঔচিত্যমূলক বলে চেতনাত্মায় অলঙ্কৃত হয়। অর্থাৎ কবির যে মানসিক বা তার যে অন্তরাত্মার যে ভাবপ্রকাশ ঘটছে সেটা কিন্তু সেই লাইনের মধ্যে অন্তর্নিহিত সত্তায় কিন্তু যখন পাঠক পড়বে সেখানে বহিঃপ্রকাশ হবে পাঠকের চিন্তায়ও।
তারপরে কি বলছে, সব শরীর কুণ্ডলাদির যোগে শোভা পায় না। অর্থাৎ যদি কোনো মৃত মানুষকে যদি কুণ্ডলাদি পরানো হয় সেটা কি সুন্দর হবে? নিশ্চয়ই সুন্দর হবে না। অর্থাৎ তার যে দেহ, সেই দেহতে একটা প্রাণ থাকতে হবে, কারণ দেহতে যদি প্রাণ না থাকে সেটাতে কিন্তু সুন্দর হবে না। সন্ন্যাসীর শৈলে কটকাদি অলঙ্কার শোভাবর্ধক নয়। যেমন সন্ন্যাসীর গলায় যদি হার পরানো হয় সেটা কি সুন্দর হবে? নিশ্চয় হবে না। অর্থাৎ যে দেহটা আছে, অর্থাৎ নারী দেহ, সেই নারী দেহতে কিন্তু হার পরাতে হবে। এখন যদি প্রিয়ব্রতকে একটি হার পরানো যায়, কানের দুল দেওয়া যায়, নাকে ফুল দেওয়া যায়, তো প্রিয়ব্রতকে কি সুন্দর দেখা যাবে? নিশ্চয়ই দেখা যাবে না। কিন্তু যারা আছে এখানে, মেয়ে যারা আছে তাদের কিন্তু সুন্দর দেখা যাবে। অর্থাৎ এই যে দেহ, এই দেহের আলোচনায় কিন্তু আসছে ধীরে ধীরে অলঙ্কারবাদ থেকে। অর্থাৎ দেহটাও কিন্তু স্বয়ং সম্পূর্ণ বা তার অবয়ব সঠিক, অর্থাৎ ঔচিত্য থাকতে হবে, ন্যায়সঙ্গত থাকতে হবে। সুতরাং কাব্য বিচারে যা একমাত্র নিয়ম, আলঙ্কারিকরা তার নাম দিয়েছেন ঔচিত্য, অর্থাৎ অভিপ্রেত রসের উপযোগিতা। তাদের মতে শ্রেষ্ঠ কাব্যের রসই হচ্ছে প্রধান। শব্দকে ছাড়িয়ে তারা আত্মার সন্ধান করেছেন। এই কাব্যের আত্মা রস নিজেকে প্রকাশ করতে গিয়ে অলঙ্কারকে আকর্ষণ করেছেন। অর্থাৎ যখন এই যে রসবাদ আসছে আর কি, আত্মা অর্থাৎ রস, এই রসটা কখন আসবে? যখন তুমি একটা কবিতা লিখলে, সেই কবিতায় যেমন অলংকার থাকবে, তেমন তার অবয়ব থাকতে হবে, এবং তার মধ্যে যে গুণগুলো আছে বা তুমি যে স্টাইল ব্যবহার করবে, অর্থাৎ ওজো, প্রাসাদ, মাধুর্য, এই যে গুণগুলো আছে, সেই গুণগুলো কিন্তু থাকতে হবে। সেই গুণগুলো যখন থাকবে এবং তার সঙ্গে যে তোমার মনের যে ভাব আছে, স্থায়ী ভাব ৮টি ৯টি এবং অস্থায়ী ভাব ৩৩টি, তাই তো? স্থায়ী ভাব কয়টি? ৯টি তো নাকি, না ভুলে গেলাম, ৮টি। হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ, ওই ৮ না হলে ৯ হতে পারে। ভুলে গেলাম, কনফিউজড হয়ে গেছি। তো যাই হোক, এই যে ভাবটা আছে, সেই ভাবটা যখন উদ্দীপিত হবে, অর্থাৎ আলম্বন বিভাব, উদ্দীপন বিভাব, এগুলোর মধ্যে যখন উদ্দীপিত হবে, তখন কিন্তু রসটা প্রকাশ হবে, অর্থাৎ পাঠক কিন্তু সেটা আস্বাদন করতে পারবে, তখন কিন্তু হয়ে যাচ্ছে রস। তাই অলঙ্কার শাস্ত্রের উপযোগী, যথোপযোগী ব্যবহারের গুরুত্ব দিয়েছেন তারা। এতে অলঙ্কার রসসৃষ্টির অন্তরূপে দেখা দেয় না। অতএব অলঙ্কার প্রয়োগেই সৌন্দর্য নয়, যথোচিত ব্যবহারেই অলঙ্কারের সৌন্দর্য হয়ে ওঠে। অর্থাৎ ওই যে ব্যবহার অলঙ্কার, তুমি যদি যথাযথভাবে ব্যবহার করতে পারো তবে সেটা অলঙ্কার হবে, না হলে হবে না। এক মিনিট দাঁড়াও, বইটা গেল কোথায়? হবে। তারপর এখানে একটি লাইন পাচ্ছি, সই কেবা শুনাইল শ্যামনাম, পদটি অলঙ্কার শূন্য হয়েও কাব্য হয়ে ওঠে। কিন্তু যেই তুমি সেই দণ্ডে ধরো গিয়া, সেই দণ্ডে দণ্ড নাহি আর। তো এই যে দুটো লাইন আছে এখানে, সই কেবা শুনাইল শ্যামনাম। আরেকটা লাইন হচ্ছে কি, যেই তুমি সেই দণ্ডে ধরো গিয়া, সেই দণ্ডে দণ্ড নাহি আর। দুটো লাইন। নিচের লাইনটা কি হচ্ছে, সেটা হচ্ছে বৃত্তানুপ্রাস, যেহেতু অনেকগুলো ওই দণ্ড আছে বা তারপরে আছে, আছে অনেকগুলো, এবং উপরের লাইনটা কি, সই কেবা শুনাইল শ্যামনাম। এই লাইনটা কিন্তু অলঙ্কার হচ্ছে, বা একটা আমরা রস পাচ্ছি, বা একটা আমাদের চোখের সামনে একটি ছবি ফুটে উঠছে, এবং এখানে কার মনোভাব প্রকাশ হচ্ছে, সই কেবা শুনাইল শ্যামনাম, কার এখানে মনোভাবটা আমরা আস্বাদন করতে পারছি। বলো। রাধার মনের ভাব। হ্যাঁ, রাধা। রাধার মনের যে অবস্থা সেটা কিন্তু আমরা বুঝতে পারছি, যে রাধা এই শ্যাম নাম শুনে তিনি কিন্তু বিরহে পাগল হয়ে গেছেন। অর্থাৎ এই যে তার মনের যে ভাব, সেটা কিন্তু আমরা সেই লাইনটি পড়ার সঙ্গে আমরা কিন্তু উদ্দীপিত হয়ে পড়ছি এবং আস্বাদন করতে পারছি। যেমন বিভিন্ন ছবি দেখি বা ফিল্ম দেখি, তো যে অনেকগুলো সিন থাকে যেগুলো একদম দুঃখের বা কষ্টের, দেখবে অটোমেটিক কিন্তু আমাদের চোখ দিয়ে জল বেরিয়ে আসে। তো সেটাই কিন্তু এখানে এই রস বা রসগুলো আমাদের মধ্যে প্রভাবিত করে, বা আমরা ওই উদ্দীপিত হয়ে উঠি। তারপরে অলঙ্কার আসলে কবি প্রতিভায় স্বতঃস্ফূর্তভাবে জন্ম নেয়। অ্যারিস্টটল তার পোয়েটিক্স গ্রন্থে ভাষা সম্পর্কিত আলোচনায় মেটাফোর বা রূপক অলঙ্কারের কথা বলেছেন, যা কবি প্রতিভার সঙ্গে জড়িত। অ্যারিস্টটল স্পষ্টতা ও সহজবোধ্যতার পক্ষে জোর দিলেও লোকমুখের ভাষাকে কাব্যে পদবীতে উন্নীত করতে চাননি। আচ্ছা, দাঁড়াও।
আনন্দবর্ধন ও অলঙ্কারকে অপৃথক গমযত্ন অপৃথক অপৃথক ও যত্ন নিবর্ত বলেছেন, অর্থাৎ অলঙ্কার সৃষ্টিতে লেখক পৃথক পৃথক যত্ন নেবেন না, তা স্বতঃস্ফূর্তভাবেই কবিচিত্ত থেকে উৎসারিত হয়ে কাব্যের সঙ্গে অঙ্গাঙ্গী সম্পর্কে যুক্ত হবে। রূপক অলঙ্কারও যথাযথ ব্যবহার করা প্রয়োজন। অলঙ্কারের সঙ্গে যেমন ঔচিত্যবোধ জড়িত হইয়াছে, অ্যারিস্টটলও সেইরূপ ঔচিত্যবোধকে প্রাধান্য দিয়েছেন মেটাফোরে যথাযথ ব্যবহারের উল্লেখ। অর্থাৎ এই অলঙ্কারের আলোচনায় কি কি পাচ্ছি, যেমন কি কি পাচ্ছি বলো প্রিয়ব্রত? বলো। হ্যালো। তো এতটুকু বোঝা গেল যে অলঙ্কারবাদটা কি বা অলঙ্কারবাদের বিষয়বস্তুটা কি। অর্থাৎ অলঙ্কারবাদটা হচ্ছে মূলত সৌন্দর্যের বিষয়টা, অর্থাৎ কোনো একটি দেহ এবং সেই দেহটাকে ঔচিত্য অর্থাৎ ন্যায়সঙ্গত বা যুক্তিসঙ্গতভাবে সেখানে তোমাকে সাজাতে হবে। সেই যে সঠিকভাবে সাজাতে পারবে তখন কিন্তু সেটা একটা সৌন্দর্য প্রকাশিত হবে অলঙ্কারের মধ্য দিয়ে, তাই তো? আর এখানে ওই যেগুলো সংস্কৃত শ্লোকগুলো রয়েছে সেটা কিন্তু মুখস্থ রাখতে হবে। তারপরে আরো কিছু বলো, এখানে কারো কোনো প্রশ্ন থাকলে বলো। বলো বলো গণেশ দা, বলো এখানে বলো, কারো কোনো প্রশ্ন থাকলে বলো, যে কোনো প্রশ্ন থাকলে বলো, আমি যদি জানি বা চেষ্টা করবো তাহলে বলার জন্য। আচ্ছা, রীতিগুলো একটু আলোচনা করি তাহলে। কারো কোনো প্রশ্ন নেই তো? এখানে কিন্তু আমি প্রশ্ন করেছিলাম। হ্যাঁ বলো। তুমি ঔচিত্যবাদের ক্ষেত্রে নিয়মের কথা বললে। হ্যাঁ, ঔচিত্যর অর্থ কিন্তু এটা। হ্যাঁ, কিন্তু নিয়ম তো স্টাইলের ক্ষেত্রেও আসছে, মানে রীতিবাদের ক্ষেত্রেও নিয়মের প্রসঙ্গ আসছে। এখানে ঔচিত্যবাদের নিয়ম আর রীতিবাদের নিয়মের মধ্যে তফাৎটা কোথায়? রীতিবাদ রীতিবাদ হচ্ছে আমরা কিন্তু বিভিন্ন রীতি পাই, যেমন কি গৌড়ী রীতি, বৈদর্ভী এবং হচ্ছে পাঞ্চালী রীতি, লাটীয় রীতি, অবন্তী রীতি। তো এই যে রীতিগুলো আছে, এই রীতিগুলো কিন্তু বিভিন্ন দেশ বা দেশের নাম হিসাবে করেছে, কিন্তু এর পরবর্তী ক্ষেত্রে অনেকেই এর প্রতিবাদ করেছে। তো এই যে রীতিগুলো যে আছে, এই রীতিগুলোর মধ্যে বিভিন্ন গুণ পাই, অর্থাৎ গুণের যে আলোচনা সেখান থেকে কিন্তু রীতিবাদের উদ্ভবটা ঘটে। অর্থাৎ যে গুণগুলো আছে, মাধুর্য গুণ, প্রসাদ গুণ, এই সমস্ত যে গুণগুলো আছে সেটা কোন আলোচনায় কতটুকু আছে বা কোথায় কি আছে, কেমন আছে। যেমন এখানে দেখো, কাব্যমীমাংসা প্রণেতা রাজশেখর গৌরী পাঞ্চালী বৈদর্ভী রীতির মধ্যে স্পষ্ট পার্থক্য নির্দেশের প্রয়াস পান। তার মতেও বৈদর্ভী শ্রেষ্ঠ রীতি। তার কল্পিত কাব্যপুরুষের সঙ্গে নায়িকা সাহিত্যবিদ্যা যখন গৌরী রীতিতে কথা বলছিলেন তখন কাব্যপুরুষ হলেন অমনোযোগী। যখন তিনি পাঞ্চালীতে কথা বলেন তখন কাব্যপুরুষ কিছুটা বিচলিত হলেন, আর বৈদর্ভীতে কথা বলার সময় কাব্যপুরুষ হয়ে পড়লেন অর্থোত্তম বসংবদ। এই তিন রীতির প্রয়োগে কাব্যপুরুষের অভিব্যক্তির রকম ফেরে বৈদর্ভীর শ্রেষ্ঠতা স্বীকার হয়, তারপর পাঞ্চালী ও শেষে গৌরী রীতি। এটা মনে রাখবে, এখান থেকে প্রশ্ন হয় যে ওজগুণ প্রকাশক সমাজবহুল ও আড়ম্বরপূর্ণ রীতি হচ্ছে গৌরী রীতি। ওজ এবং কান্তি ওজগুণ প্রকাশক সমাজবহুল ও আড়ম্বরপূর্ণ ওজগুণ প্রকাশক সমাজবহুল এবং আড়ম্বরপূর্ণ হচ্ছে গৌরী রীতি, যা হৃদয় ভাবের আন্তরিক প্রকাশের উপযোগী নয়। ওজ ও কান্তির সমন্বিত মধুর ও সুকুমার রীতি হয় পাঞ্চালী। এই রীতিতে মাধুর্য সঞ্চারিত বলে কাব্যপুরুষ বিচলিত হয়েছেন। আর বৈদর্ভী হচ্ছে সমাসবিহীন ও অল্প সমাসযুক্ত 10 গুণ সমন্বিত রীতি, ভাবপ্রকাশের সর্বশ্রেষ্ঠ মাধ্যম। এই যে রীতিগুলো, অর্থাৎ এই রীতিগুলো বলার মানে হচ্ছে যে বৈদর্ভী রীতিতে সবগুলো গুণই আমরা পাই, এবং গৌরী রীতিতে পাচ্ছি হলো ওজগুণ এবং মাধুর্য
অজুগুণ পাচ্ছি, আর পাঞ্চালীতে অজু এবং কান্তি সমন্বিত মধুর গুণ, মধুর এবং সুকুমার রীতি পাচ্ছি। এটা হচ্ছে গুণ, অর্থাৎ গুণের আলোচনা থেকে, গুণ থেকে ওই রীতি, এই সমস্ত গুণগুলো যেখানে পাই সেটা হচ্ছে রীতি বা স্টাইল। অর্থাৎ তুমি বৈধর রীতিতে কাব্য রচনা করবে, সেটা হবে একটা সুন্দর, অধিক সুন্দর হবে। তারপরে গৌরী রীতি, সেটা একটু কম হবে। তারপরে পাঞ্চালী আরেকটু কম হবে। এইভাবে হচ্ছে রীতি, স্টাইল, বিভিন্ন জায়গায় স্টাইল। কারণ আমাদের বাংলা সাহিত্যের স্টাইল একরকম লেখার, হিন্দি সাহিত্যের স্টাইল একরকমের লেখার, এবং স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলোতে স্টাইল একরকম, বা পাশ্চাত্য সাহিত্যের। সেই রীতি আমরা কোথায় পাই? শরৎচন্দ্রের গল্পে লেখায় পাই, যে শরৎচন্দ্র গল্প লেখার ক্ষেত্রে পাশ্চাত্য সাহিত্যের স্টাইল ব্যবহার করেছেন। সেটা একটা স্টাইল। ভাষা আলাদা হতে পারে, বা তোমার ভাবনা আলাদা কিন্তু হতে পারে, কিন্তু স্টাইল যে আছে, বা বলো। কিন্তু কিন্তু তারপর হচ্ছে রীতি আর ঔচিত্য। স্টাইলের মধ্যে তো একটা তফাৎ আছে। হ্যাঁ, কারণ তফাৎ আছে ওখানে এখানে। রীতি সংজ্ঞাতে বলে যে বিশিষ্ট পদ সমুচ্চয়, এই যে বিশিষ্ট শব্দ, এই শব্দটা এই এখানটাতে ইন্ডিকেট করে দিচ্ছে যে আহ নিয়মটাকে, যে রীতির মধ্যে কিন্তু নিয়ম আছে, স্টাইলের মধ্যে কিন্তু তো কোনো নিয়ম নেই। না, কিন্তু অনেকটা কাছাকাছি, তো এই জন্য ওই রীতিটাকে স্টাইল বলা হয়, অনেকটা কাছাকাছি হয়। আচ্ছা, তারপর হচ্ছে ঔচিত্য। ঔচিত্য হচ্ছে তাই কি? এক মিনিট দাঁড়াও। হুম, ঔচিত্য হচ্ছে, দেখো, কাব্য সৃষ্টি কতকগুলি নিয়মের ফল। আনন্দবর্ধনের মতে এই নিয়ম পালনের তত্ত্বটি হচ্ছে ঔচিত্য। ঔচিত্য মতবাদের প্রবক্তা হচ্ছে আনন্দবর্ধন। ধর্মালোকে বলেছেন, অব্যুৎপত্তিকৃত দোষ সত্তা সংবিয়তে কবি, অর্থাৎ কবি ও স্রষ্টার দুরকম দোষ কাব্যে ধরা পড়তে পারে। এক, ব্যুৎপত্তির অভাবজাত দোষ, কবি শক্তির অভাবজাত দোষ। ব্যুৎপত্তি দোষ কবির কলা কৌশলের অভাব, আর কবি প্রতিভার দ্বারা তা দূর করা সম্ভব। কালিদাস কবি প্রতিভার ঐশ্বর্যের দ্বারা ঐশ্বর্যে তার কুমার সম্ভবের কাব্যে দেবীর সম্ভোগ ও বর্ণনার উৎপত্তির দোষকে ঢেকে দিতে সক্ষম হয়েছিলেন। এবং এই কাব্যের ক্ষেত্রে যে কোথায় কোথায় কোন শব্দ, বাক্য এবং অলঙ্কার প্রয়োগ করবে, তার প্রয়োগ করা উচিত, সেটা নির্দেশ করে হচ্ছে ঔচিত্য। এবং ওই যে কথাটা বললাম ন্যায়সঙ্গত, বা সেটাই কিন্তু এখানে বলেছে, যে কোথায় কোন শব্দ তুমি ব্যবহার করবে, কোথায় কোন বাক্য, কোথায় কোন অলঙ্কার প্রয়োগ করবে, করা উচিত, সেটাই কি, সেটা নির্দেশ করে ঔচিত্যবাদ। ঔচিত্যের সঙ্গে কাব্যিক সামঞ্জস্যতার একটা যোগ আছে। এবং কাব্য থেকে যদি তুমি যে রসটা সৃষ্টি হবে, সেই রসটা কিন্তু যথাযথভাবে যদি পাওয়া যেতে পারে, বা আমরা পাই, সেটা ঔচিত্যের জন্যই। অর্থাৎ ওই বললাম প্রথমেই, যে তুমি যদি একটি কাব্য রচনা করতে গিয়ে সঠিক নিয়ম বা সঠিক শব্দবন্ধ ব্যবহার না করো, তাহলে কিন্তু ঔচিত্য, বা তুমি সঠিকভাবে রসটা পাবে না সেখান থেকে। যেমন আবু সৈয়দ আইয়ুবের লেখায় আমরা কিন্তু রস পাই না, কিন্তু হরপ্রসাদ শাস্ত্রী বা বঙ্কিমচন্দ্রের প্রবন্ধে কিন্তু রসটা পাই আমরা, পড়তে ভালো লাগে। হুম, এই হচ্ছে বিষয়। কারণ আবু সৈয়দ আইয়ুবের যে আলোচনা আছে, সেটা একদম পুরোপুরি তাত্ত্বিক আলোচনা। কিন্তু এই গতদিন যে বঙ্কিমচন্দ্রের প্রবন্ধ বললাম, সেটা কিন্তু তাত্ত্বিক আলোচনার পাশাপাশি বিভিন্ন ব্যঙ্গ, বিভিন্ন ইঙ্গিত, বিভিন্ন তুলনা রয়েছে, এই জন্য কিন্তু পড়তে ভালো লাগে। সেটা হচ্ছে ঔচিত্যের জন্য। অর্থাৎ আহ, আবু সৈয়দ আইয়ুবের লেখা, তার বাক্যবন্ধ সঠিক হলেও সেখানে যে অলঙ্কারের প্রয়োগ, বা এই ব্যঙ্গের প্রয়োগ, বক্রোক্তির প্রয়োগ, সেটা কিন্তু নেই। কিন্তু এই গতকাল যে পড়লাম বঙ্কিমচন্দ্রের যে প্রবন্ধ রয়েছে, সেখানে কিন্তু ব্যঙ্গ রয়েছে, বক্রোক্তি রয়েছে, শ্লেষ রয়েছে, এগুলো কিন্তু পাই আমরা। এই হচ্ছে ঔচিত্যর তফাৎ আর কি। তারপরে এই সংস্কৃত অলঙ্কার শাস্ত্রে ঔচিত্যবাদের জনক বলা হয় কাকে? বলো, কে বলবে? ক্ষেমেন্দ্র। ক্ষেমেন্দ্রকে বলা হয় ঔচিত্যবাদের জনক। তার রচিত গ্রন্থটির হচ্ছে ঔচিত্য বিচার চর্চা। তার মতে হচ্ছে ঔচিত্যই কাব্যের প্রাণ। এক একজন এক এক রকম করে বলছে আর কি। এখন তুমি শব্দে বা বাক্যে তুমি অলঙ্কার প্রয়োগ করলে কিন্তু ন্যায়সঙ্গত নয়, বা ঔচিত্য সেখানে নেই, তাহলে সেটা তো বাক্য হবে না। মানে মানে হ্যাঁ, আচ্ছা, তাহলে ঈশ্বরচন্দ্র গুপ্তের যে লেখাটা, আমরা ওই যে হ্যাঁ, ওর লেখাটা, ওখানে তো দেখি যে ও স্টাইল আছে, মানে নিজস্ব একটা ধরন আছে, এবং সেখানে ধরুন। অলংকারকেও তিনি ব্যবহার করছেন। তাহলে অনেকে এটা দোষ দিচ্ছেন যে এটা রীতিবাদের দোষ, মানে তার রীতিটা ঠিকঠাক নেই, মানে এটা অনেকে বলে।
অবশ্যই। যেমন এই যে রামমোহনের হ্যাঁ, প্রবন্ধ, এবার রামমোহনের প্রবন্ধ আছে, আমরা কোথায় পাচ্ছি এই আলোচনাটা? কোথায় পাচ্ছি রামমোহনের প্রবন্ধকে বলেছি, তার রীতি হচ্ছে সংস্কৃত রীতি। তিনি প্রবন্ধ লেখার ক্ষেত্রে সংস্কৃত রীতিকে ব্যবহার করেছেন। এই জন্য আমাদের যে বাংলা আমরা পড়ি, এই জন্য আমাদের এই রীতিটা আমাদের ঠিকঠাক লাগে না বা পড়তে ভালো লাগে না বা ইত্যাদি বলেছে। এবং পরবর্তী ক্ষেত্রে যে বিদ্যালঙ্কার এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যে লিখেছে, সেটা কিন্তু পুরোপুরি একটা ইংরেজি রীতি ব্যবহার করেছেন, এই জন্য পড়তে ভালো লাগে। তো এই যে এই বিষয়টাই মানে ঔচিত্যর বিষয় আর কি, ন্যায়সঙ্গত বা এই যে রীতিটা গুণ বা রীতি, যে কোন, এখন যদি তুমি হঠাৎ করে কোনো সাঁওতালি রীতি ব্যবহার করো বা তারা যেভাবে লেখে আর কি, তাদের যে ভাষা ব্যবহার করে, সেটা কিন্তু বাংলায় যদি লেখো বা সংস্কৃতের ভাষাকে যদি বাংলায় লেখো, তাহলে জিনিসের সামঞ্জস্যপূর্ণ নিশ্চয়ই হবে না। মাঝখানে মাঝখানে অন্য শব্দের ব্যবহার আসবে, মাঝখানে মাঝখানে সংস্কৃতের শব্দের ব্যবহার করবে। তুমি বাংলা লিখছো, মাঝখানে মাঝখানে তুমি সাঁওতালি কিছু কিছু শব্দ ব্যবহার করলে। সুতরাং দুটো ভাষা যেহেতু আলাদা এবং দুটোর বর্ণ সংস্থান আলাদা হবে, দুটো শব্দের সংস্থান আলাদা হবে, কোথায় কোন শব্দটা ব্যবহার করতে হবে তুমি জানো না। কারণ তুমি বাংলা জানো, বাংলা লিখছো, সেখানে অন্য ভাষা তুমি লিখতে পারো না। তাহলে কি হবে? ন্যায়সঙ্গত হবে না। তখন কিন্তু এই শব্দটা অর্থাৎ কি, সেখানে যেমন তুমি একটা রীতি স্টাইল থাকবে না। অর্থাৎ কোনো কিছু একটা, যেমন আমরা এখানে কি পাই, পিএইচডি থিসিস লিখতে গিয়ে যেমন বিভিন্ন আমরা স্টাইল পাই, বিভিন্ন স্টাইল পাই, সেই স্টাইলে কিন্তু তোমাকে সাজাতে হবে। যদি সেটা না করো তাহলে কিন্তু জিনিসটা কি সামঞ্জস্যপূর্ণ হবে না। তোমার যে স্যার থাকবে বা গাইড থাকবে, তারা কিন্তু সেটা মেনে নেবে না। সেটা কিন্তু একটা রীতি মেনেই করতে হবে। তো সেখানে কিন্তু তুমি যে একটা লিখবে, সেখানে যেমন তোমার অলংকারটাকে সঠিকভাবে প্রয়োগ করতে হবে এবং ঔচিত্য মেনে ন্যায়সঙ্গতভাবে প্রয়োগ করতে হবে। এবং সেই অলংকারটাতে বা সেই কবিতায় আর কি, তোমাকে গুণগুলো অর্থাৎ একটা স্টাইল মেনে করতে হবে, অর্থাৎ তার মধ্যে যেন গুণ থাকে এবং তার মধ্যে যেন রসটাও থাকে, সেটাও কিন্তু দেখতে হবে। এই যখন কবিতায় যেমন অলংকার আছে এবং একটি রস আছে এবং একটি স্টাইল মেনে করেছে, যেমন জীবনানন্দের কবিতায় যে তুমি ভালো ভালো লাগে তোমার, সেখানে আমরা কি পাই? সেখানে আমরা অলংকার পাই, বাচক প্রেক্ষা অলংকার, প্রতীয়মান প্রেক্ষা অলংকার পাই, উপমা পাই, প্রচুর উপমা পাই। তারপরে কি সেই কবিতাগুলো একটা তুমি যে পড়ো, তোমার মনে কিন্তু একটা উদ্দীপিত ভাব হয়। যে যেমন হাইচিল তার প্রেমের কথা বলেছেন, বা তার যে বিরহ নারী তার কথা বলেছেন, বা এই যে বোধ কবিতায় পাই, বিভিন্ন কবিতা পাই, এই যে তার যে মনের ভাব জাগ্রত হচ্ছে, সেটা তোমার কি আলম্বন বিভাব, তার উদ্দীপন বিভাব সেটা জাগ্রত হচ্ছে। তারপরে কি তার নিজস্ব একটি স্টাইল আছে। যেমন নজরুলের কবিতা একটা স্টাইল, যেমন একটা নিজস্ব স্টাইল তিনি তৈরি করে নিতে পেরেছেন। বিভিন্ন নতুন নতুন শব্দের ব্যবহার করেছেন, কোথায় কী শব্দ ব্যবহার করতে হবে সেটা তিনি দেখিয়েছেন নতুন করে। তো সেখানে কি, সেখানে এই যে এই সমস্ত পুরো বিষয়গুলো, অলংকার পাচ্ছি সেখানে, ঔচিত্য পাচ্ছি সেখানে, তারপরে এই রসও পাচ্ছি সেখানে, সব কিছু কিন্তু পাচ্ছি। এবং সব কিছু পাওয়ার জন্যই তার যে কবিতা, সেটা কিন্তু সবার মনে একটা বিস্তার লাভ করেছে বা বিখ্যাত হয়েছে, এটাই বিষয়। এবং সেই বিষয়গুলো এই যে পরপর যে আসে, সেটা একটু বুঝলে মোটামুটি হয়ে যাবে যে এই যে আমরা এই যে মানে সমস্যাটা হয়, সেটা হলো এই জন্যই যে কখন কি এলো, এই জন্যই হয় সমস্যাটা। তারা এটা মনে পড়লো যখন বলেই দিই। আচ্ছা, বোঝা যাচ্ছে কি? মানে প্রথম দিকে আমার একটু সমস্যা হয়েছিল, সেটা হচ্ছে আমি যে খাতায় লিখেছি সেটা মানে পেজগুলো একদম মানে পৃষ্ঠাগুলো উলটপালট হয়ে গেছে, কোথায় কি লিখেছি খুঁজে পাচ্ছি না আমি, এই জন্য সমস্যাটা হয়েছে। তো অলংকারবাদ, তো এই যে অলংকারবাদে কিন্তু আলোচনা করতে করতে যখন তারপরে যেটা আসে সেটা হচ্ছে রীতিবাদ, এবং তারপরে যেটা আসে ধ্বনিবাদ, এবং তারপরে আসে রসবাদ। এবং এই রসবাদ আলোচনা করতে গিয়ে আরো 4টি মতবাদ পাই। সেই 4টি মতবাদ কি? ভট্টলোলক, অনুমিতিবাদ, ভুক্তিবাদ, আর হচ্ছে তোমার উৎপত্তিবাদ, আর হচ্ছে আর অভিব্যক্তিবাদ। একটা কি বাদ? অভিব্যক্তিবাদ। তো এই মতবাদগুলো কিন্তু ওখানে পাচ্ছি, অর্থাৎ এখানে কিন্তু কনফিউজ করার কোনো ব্যাপারই নেই। অর্থাৎ আমরা এই যে মতবাদগুলো পাচ্ছি, অলংকারবাদ, অর্থাৎ অলংকারবাদ যারা দেহাত্ম, তাদের বক্তব্য বাক্যকে যেমন তেমন করে প্রকাশ না করে, তার অর্থকে আটপৌরে না রেখে একটু সাজিয়ে গুছে তাৎপর্য মণ্ডিত করে প্রকাশ করলেই তা কাব্য হয়ে ওঠে। এটা হচ্ছে অলংকারবাদের মূল কথা। এবং নীতিবাদের কথাটা কি? আচ্ছা, কটা বাজে? মানে 8:30টার দিকে মনে হচ্ছে ক্লাস আছে একটা। 8:24 শেষ করতে হবে। তারপরে রীতিবাদের মূল কথাটা কি? রীতি হচ্ছে কাব্যের আত্মা।
যারা রীতিবাদী আর কি, তারা বলছেন রীতি হচ্ছে কাব্যের আত্মা। অর্থাৎ তুমি যদি কোনো কিছু রচনা করো, তোমাকে একটি রীতি মেনে করতে হবে। হুম। তো দেহের সৌন্দর্য যেমন নির্ভর করে নিখুঁত অবয়ব সংস্থানের উপর, তেমনি কাব্যের সৌন্দর্য নির্ভর করে তার সার্থক সন্নিবেশনের উপর। তুমি যদি সেই তোমার লাইনগুলো প্রত্যেকটি শব্দবন্ধকে সঠিকভাবে নিয়ম মেনে যদি না তুমি সন্নিবেশ করো আর কি, না মেনে করো, তাহলে কিন্তু সেটা কি হবে, সেটা কিন্তু অলংকার একটি কবিতা হবে না আর কি। তুমি কবিতা লিখতে চেষ্টা করো, সেটা কিন্তু কবিতা হবে না, সেটা অন্য কিছু হবে। যেমন ওই হোক কি ডঙ্কা ডঙ্কা নাকি কবিতাটা কি প্রিয়ব্রত হ্যাঁ বলো? দাদা বলো একবার, আমি শুনতে পেলাম না। মানে ওই শুনতে ইসের মতো কবিতা হবে আর কি। তখন ওই কবিতাটা কি হবে, তুমি যদি এই সঠিক সন্নিবেশ না হয়, অর্থাৎ রীতিবাদ, তুমি যদি একটি রীতি না মেনে লেখো আর কি, তখন কি হবে, হুম, তখন কিন্তু মানে এই যে এরকম কবিতা হবে। সেটা কি কবিতা, দাঁড়াও বলছি কবিতাটা। আমি বুঝতে পেরেছি। হ্যাঁ, হরে কর কম্বা গরু ডাকে হাম্বা গর্জন করে অম্বা মা ডাকেন বোম্বা, এরকম কবিতা হবে আর কি তখন। অর্থাৎ যখন এই সন্নিবেশ না হবে কোনো আচ্ছা হ্যাঁ, তখন এই কবিতায় কিন্তু এরকম হবে আর কি। এই হচ্ছে বিষয় রীতি। তারপর হচ্ছে রসবাদ। রসবাদীরা কি বলছে, যে সাহিত্য রস কোনো বস্তু নয়, তার সাহিত্য পাঠজনিত কারণে হবে। এটা একটা অন্য বিষয় আলোচনা হচ্ছে। অর্থাৎ রসবাদ অর্থাৎ ওই একটা কবিতা পড়লাম, তোমার মনে যে স্থায়ী ভাব আছে এবং কবিতায় যে ভাবটি আছে সেটা যখন পড়বো, এই আলম্বন উদ্দীপন এই বিষয়গুলোর মধ্য দিয়ে কিন্তু যখন উদ্দীপিত হয় আমাদের ভাবটা, অর্থাৎ আমরা কোনো রস পাই সেটা পড়ে। অর্থাৎ সাহিত্যের মূল বিষয়ই হচ্ছে রস। রস যখন পাবে না তখন সেটা পড়তেও ইচ্ছা হবে না। সেটা ওই আবশ্যই ইউভক বা ওই ঢোড়াইচিত মানসক। প্রথম দিকে পড়লে কিন্তু রস পাবে না, কিন্তু পরে পড়লে আস্তে আস্তে রস পাওয়া যায়। তো এটা হচ্ছে রসবাদ। যে কাব্যপাঠের সময় সহৃদয় পাঠকের অন্তরে যে বিশেষ আনন্দের অনুভূতি জাগ্রত হয়, সেই আস্বাদনীয় অনুভূতিটাই হচ্ছে রস। তারপর ধ্বনিবাদ কি, অলঙ্কার ও রীতিবাদ এই দুই মতবাদকে সমালোচনা করে কিন্তু আবির্ভাব ঘটে এই ধ্বনিবাদের। ধ্বনির আত্মা কাব্যস্য, ধ্বনি হচ্ছে কাব্যের আত্মা। তো ধ্বনিবাদীরা কিন্তু এখানে দুটো পাই, ওই রসধ্বনি এবং কি ধ্বনি, শব্দধ্বনি পাই বা ব্যঞ্জনা ইত্যাদি ইত্যাদি পাই এখানে। তো সেখান থেকে কিন্তু এই অলঙ্কার ধ্বনি বা কাব্যের ধ্বনি বা রসধ্বনি এইগুলো পাই হচ্ছে এখানে। এটা হচ্ছে এই ধ্বনিবাদ। আর চিত্রকাব্যটা কি, যে আহ, চিত্রকাব্যটা হলো অব্যঙ্গ এবং সব্যঙ্গ কাব্য। সব্যঙ্গ কাব্যের আবার দুটি শ্রেণী, যাই হোক, শব্দচিত্র এবং বাচ্যচিত্র। অর্থাৎ এখানে চিত্র পাই, ওই কোনো কেউ একটা লিখলো, তো যেমন ওই কি বলবো লাইনটা, আমি মনে করেছিলাম একটা লাইন, কোনো একটি কিছু কবিতার লাইনও পাই রবীন্দ্রনাথ ঠাকুরের, যেগুলো একটি চিত্রের মতো আর কি। একটা বলো তো উদাহরণ, ভুলে গেছি আমি। আর সেখানে কবিতার নাম আছে রবীন্দ্রনাথের বাকি এবং সমালোচক ইত্যাদি কবিতা। মানে কবিতায় কি, কবিতায় কোনো ওই অন্তর্নিহিত অর্থ সেরকম নেই, মানে চিত্রের মতো আর কি। যেমন ওই আহ, আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, আমার একটা সামনে চিত্র পাচ্ছি যে আমাদের একটা গ্রাম আছে, সুন্দর গ্রাম, সেখানে একটি ছোট নদী আছে যেটা আঁকে বাঁকে চলে আর কি। এটা হচ্ছে চিত্রকাব্য আর কি, এই বিষয়টা। তো আজকে থাক। আচ্ছা, কে কে আছো? উষা, কিছু প্রশ্ন থাকলে বলো, তাহলে আমি লিখে নিচ্ছি, কালকে পরশুদিন আলোচনা করবো। কোনো প্রশ্ন থাকলে বলো। অলঙ্কারবাদ সম্পর্কে উদ্ভটের সংস্কৃত শ্লোকটা যদি বলেন তাহলে। উদ্ভটের মতবাদ, তাই তো? হ্যাঁ, উদ্ভট কি সংস্কৃতের যে বলেছে? শ্লোকটা আছে। সংস্কৃত শ্লোক? হ্যাঁ, কি একটা বললেন ওটা। আচ্ছা, ভামহ বামন রুদ্রট, উদ্ভটটা কোথায় গেল? এটা রুদ্রট বলেছিলাম মনে হয়। আমি সংস্কৃত শ্লোকগুলো পাঠিয়ে দেবো হোয়াটসঅ্যাপে, পাঠিয়ে দিচ্ছি দেখো, এখনই পাঠাচ্ছি। এখানে 5টা আছে, অলংকার সম্পর্কে 5টি আছে, 5টি আরও যদি পাই আমি পাঠিয়ে দেবো গ্রুপে, পেড গ্রুপে পাঠালাম। শব্দার্থ সাহিত্য কাব্যম ভামহ, কাব্য শোভা করানো ধর্মান অলঙ্কারান প্রচক্ষতে দণ্ডী, কাব্যম গ্রাহ্যম অলঙ্কারাত বামন, সৌন্দর্যম অলঙ্কারান অলঙ্কার বামন, শব্দার্থ কাব্যম হচ্ছে রুদ্রট। এই 5টি দিলাম এখানে, খাতায় লিখে নিও।
আর এছাড়া কোনো প্রশ্ন থাকলে বলো। তারপর হচ্ছে সুস্মিতা দি, বলো। আচ্ছা, এটা বোঝা গেছে কি? মানে প্রথম দিকে আমিও বুঝতে পারছি, প্রথম দিকে আলোচনাটা একটু খাপছাড়া হয়ে পড়ানোটা গেছিল। খুবই ভালো হয়েছে, খুব ভালো বুঝতে পেরেছি। এরপর হচ্ছে কি একটু টেক্সট বইটা পড়ে দেখলে যদি কোনো অসুবিধা হয় তখন বুঝতে পারবো আর কি। কারণ এটা আমিও বুঝতে পারছি যে আমার প্রথম দিকে আলোচনাটা একটু খাপছাড়া হয়ে গেছিল। মানে আমি যে খাতায় লিখেছিলাম সেটা হচ্ছে, যেগুলো বই থেকে আমি বিভিন্ন বই থেকে সংগ্রহ করে লিখেছিলাম খাতায়, সেটা হচ্ছে বিভিন্ন পৃষ্ঠায় রয়ে গেছে এটা। এই জন্য আলোচনাটা খাপছাড়া হয়ে গেছিলো, আমি কানেক্ট করতে পারছিলাম না। তো যাই হোক, মোটামুটি চেষ্টা করলাম বোঝানোর। যদি বুঝে থাকো তাহলে ভালো লাগবে আর ভালো হবে। হ্যাঁ, হ্যাঁ স্যার, বলছি ওই বাচ্চার তো ব্যাংকার তো যাচ্ছে না, ওইখানটা একটু বুঝালে ভালো হতো আর কি, এটা তো পরের ক্লাস ওই নাহলে বোঝা। চিত্রকাব্য এলো তো, এটা পরের দিন এবার করে দেবো। পরের দিন বলতে পরশু দিন হবে। এটা হলো আজকে হলো অলংকারবাদ, তারপরে রীতিবাদটা আলোচনা করবো। রীতিবাদটা আলোচনা করবো, তারপরে ধীরে ধীরে আসবে। 4টা 5টা তো 4-5 দিনে হয়ে যাবে রীতিবাদটা। তো এখান থেকে কিন্তু ওই যেটা খুব দরকার সেটা হচ্ছে কে কি অলংকারবাদ সম্পর্কে কার কি মন্তব্য, এবং প্রাথমিক যে তথ্যগুলো আছে সেটা কিন্তু মুখস্থ করবে। কারণ এখান থেকে ওই অনেকে আছে যারা বিভিন্ন বই পড়ে, সেটা দরকার নেই। প্রাথমিক যে তথ্যটা আছে সেটাই পড়ো, যেগুলো বেসিক সেটাই পড়ো, এখান থেকে কমন পড়বে। যেমন কে কি মন্তব্য করেছে সেটা একটা বড় বেসিক, এবং আরেকটা হচ্ছে যে কার কি বই আছে, কে কোনটা বই লিখেছে সেটা মুখস্থ করো, তাহলে আর কিচ্ছু দরকার নেই। তো